Now, heading in paragraph 7. হয়ে গেল প্যারাগ্রাফ 7। এবার দেখ প্যারাগ্রাফ 6 এর যে লাস্ট লাইনটা আমরা পড়েছিলাম সেটা ওই জায়গাটাতে দেখবি প্রেয়ার নিয়ে বলা ছিল, তাই না? লাস্ট লাইন যেটা আমরা পড়েছিলাম, হ্যাঁ, প্রেয়ার নিয়ে কিছুগুলো কনসেপ্ট দিয়েছিলেন, যে কনসেপ্টগুলো জাস্ট তোদের একবার রিমাইন্ড করে দিই। আগের প্যারাগ্রাফটা যেখানে তিনি বললেন যে একবার এক সময় কি হয়েছিল, আমি প্রেয়ার নিয়ে জিজ্ঞেস করেছিলাম বাবাকে, তাই না? এবং প্রেয়ার নিয়ে বেশ কিছুগুলো উত্তর পাইছিলাম, যে উত্তরগুলো পাইছিলাম দেখবি ওটাকে আমরা একটা ছক করে বানাইছিলাম, তাই না? যে প্রেয়ার জিনিসটা মিস্টেরিয়াস জিনিস নয়, হ্যাঁ, প্রেয়ার একটা দুটি ভিন্ন মানুষের স্পিরিটের সঙ্গে কমিউনিয়ন করতে সাহায্য করে, প্রেয়ার আমাদের বডিটাকে ট্রান্সফার করতে সাহায্য করে, প্রেয়ার আমাদেরকে সাহায্য করে অসমস্যার অংশ হতে, প্রেয়ার আমাদেরকে সাহায্য করে একটা উচ্চ মানসিকতার মানুষ হতে, যে উচ্চ মানসিকতায় তুই পৌঁছাইলে মানুষে মানুষে কোনোদিন ভেদাভেদ করবি নাই। ই দিয়ে লাস্ট আমরা চারটা ওয়ার্ড বলেছিলাম, যে চারটা ওয়ার্ড ছিল এজ ছিল, ওয়েলথ ছিল, কাস্ট ছিল আর ক্রিড ছিল। ক্রিড ওয়ার্ডটার মানে বলেছিলাম রিলিজন বা ধর্ম। হয়ে গেল। আজকের ফার্স্ট প্যারাগ্রাফে দেখ 7 নম্বর প্যারাগ্রাফের ফার্স্ট লাইন লেখা আছে মাই ফাদার, পাইছে লাইন মাই ফাদার কুড কনভে বলে একটা শব্দ পাবে। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। ফুল স্টপ। তাই তো লাইনটা ভালো করে বুঝবি। মাই ফাদার অর্থাৎ বাবাকে, বাবা আমাকে কি করতেন, মাই ফাদার কুড কনভে বলে একটা শব্দ আছে, দেখ CONVEY। কনভে কথাটা মানে লাগবে CONVEY, কনভে। কনভে ওয়ার্ডটার মানে লাগবে বুঝিয়ে বলা। কনভে শব্দটার মানে লাগবে বুঝিয়ে বলা। কনভে শব্দটার মানে বলবি বুঝিয়ে বলা। দেখ বলার ইংলিশ টেল হয়, বলার ইংলিশ সে হয়, সে মানে তো বলা, তাই না? আর TELL টেল মানে বলা। কিন্তু ওই ধরনের বলাটা মানে কি, ধর টেল মানে বলা বা সে মানে বলা মানে হইলো কি, আমি কিছু বলে দিলাম তুমি বুঝলে না সেটা আমি লিখে দেবো। কিন্তু কনভে কথাটার মানে হইলো তুমি যতক্ষণ না বুঝছো আমি ততক্ষণই বুঝি। বুঝে গেল? কনভে শব্দটার মানে তুমি যতক্ষণ না বুঝছো ততক্ষণ না আমি বলে দেবো, সেটাকে কনভে বলা হয়। টেল বা সে ওর সাথে পার্থক্যটা বুঝতে পারছি। টেল মানেও বলা, কনভে বলেও না বলা, কিন্তু কনভে শব্দটার মানে হচ্ছে সেই বলাটা না যতক্ষণ না তুমি বুঝছো। ওই জন্য কনভে শব্দটার মানে হচ্ছে বুঝিয়ে বলা। হ্যালো। এরপরে বাবার কাছে আমি যখনই যেতাম, যে কোনো কিছু ধারণা নিয়ে বাবা কি করতেন না, মাই ফাদার কুড কনভে, বাবা আমাকে বুঝিয়ে বলে দিতেন। তাই তো লাইনটা কি জায়গা বুঝিয়ে দিতেন, দেখা লেখা আছে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। কমপ্লেক্স মানে জটিল, কমপ্লেক্স শব্দটার মানে কি জটিল, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, আর কনসেপ্টস মানে ধারণাগুলি। তাহলে জটিল আধ্যাত্মিক ধারণাগুলি বাংলাটা। মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, বাবা বুঝিয়ে বলে দিতেন জটিল আধ্যাত্মিক ধারণাগুলি। কেমন হবে লেখা আছে ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল। তোর আন্ডারলাইন করবি ইন থেকে, আন্ডারলাইনটা করবি ইন থেকে। ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল পর্যন্ত দাগ দিবি, ইন থেকে তামিল পর্যন্ত দাগ দিবি। ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল, এবং ওই তামিল ওয়ার্ডটাই গোল দাগটা ঘুরাবি, ওই তামিল ওয়ার্ডটাই গোল দাগ ঘুরাবি। প্রশ্ন পড়বে MCQ তামিল ওয়ার্ডটা দিয়ে বলে দিবে প্রেয়ার করার সময় যে মন্ত্রটা বাবা উচ্চারণ করতে ওটা কোন ল্যাঙ্গুয়েজে বলতে, তখন কি বলবি? হ্যাঁ, আরবিক। ওটা আরবিক ছিল না, উল্টা পাল্টা শুনছি আর উল্টা পাল্টা বলছি। প্রার্থনা করার সময় কোন ল্যাঙ্গুয়েজ দিবি বলতে ওটা আরবিক, আর কোন ভাষাটাই আমাকে জটিল আধ্যাত্মিক ধারণাগুলো বুঝিয়ে দিতেন তখন তামিল। বুঝতে পারা গেল? লেখা আছে আমি যে কিছুই জটিল আধ্যাত্মিক ধারণা বাবাকে জিজ্ঞাসা করতাম। এই যে আগের প্যারাগ্রাফটাই আমরা একটা পাইলাম, প্রেয়ারের কনসেপ্ট পাইলাম না, প্রেয়ারের। তাহলে এই প্রেয়ারের মতো যে ধরনের জটিল আমি ধারণা নিয়ে বাবার কাছে দৌড়ে যেতাম, বাবা কেমন ভাবে বুঝিয়ে দিতেন, মাই ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস, জটিল আধ্যাত্মিক ধারণাগুলি বাবা বুঝিয়ে দিতেন। কেমন ভাবে? হাউ? ইন সিম্পল, সাধারণ, তাই তো? ইন সিম্পল ডাউন টু আর্থ তামিল, ঘরোয়া তামিল ভাষায়। সিম্পল ডাউন টু আর্থ তামিল মানে হচ্ছে ঘরোয়া তামিল ভাষায়। ব্যাপারটা বোঝার চেষ্টা কর। কালাম বাবু কোন পরিবারে জন্মগ্রহণ করেছিলেন? I was born into a middle class Tamil family. তাহলে ডাউন টু আর্থ ল্যাঙ্গুয়েজ কোনটা? তামিল। বুঝা গেল?
তাহলে জটিল কোনো আধ্যাত্মিক ধারণা আমায় যখনই বাবাকে যেতাম বোঝানোর জন্য, বাবা আমাকে ঘরোয়া তামিল ভাষাতে বুঝিয়ে দেন। মানেটা জানো, জিনিসটা দাঁড়াইল কি? ধর তুই যে ভাষাটা শুনে শুনে বড় হয়েছিস আর যে ভাষাটা বলে বলে বড় হয়েছিস, তবে যে কোনো জটিল ধারণা ওই ভাষাটাই যদি তোকে কেউ বুঝাই দেয় তো তুই তাড়াতাড়ি বুঝবি, কারণ ওটা তোর সঙ্গে অভ্যস্ত। আর আজকে তুই ধর গ্রামের একটা ভাষা, তুই এমন একটা বাংলা ভাষা তুমি বলে বড় হয়েছিস, আর ঠিক কলেজে যাবি বা বড় কোনো ক্লাসে পড়বি, বড় বড় কোচিং সেন্টার যাবি, সেখানে এমন ভদ্র মার্জিত ভাষা ব্যবহার করবে, তখন দেখবি সরল জিনিসটাই তুমি বুঝতে কষ্ট হয়ে গেছে, কারণ তোর ওই ভাষাটার সঙ্গে অভ্যাস নাই। বুঝা গেল? জিনিসটা সোজাই বটে, কিন্তু সোজা জিনিসটাকে এমন ভাষা প্রয়োগ করে সে উপস্থাপনা করে দেবে ক্লাসে, দেবী তোর মাথার উপর দিয়ে যাবে। আবার কোন জটিল কোন ধারণাগুলোকে যখন তোকে তোর একদম এরকম ভাষাটাই যদি বোঝানো হয়, যে ভাষাটা আমি বলে বড় হয়েছি, আমি বলে যেটা আমি বলে বড় হয়েছি, শুনে বড় হয়েছি, সেই ভাষাটা বলে তোকে যদি ওইভাবে বুঝাই দেয়, তুই দেখবি তাড়াতাড়ি বুঝে যাবে। বুঝা গেল? তাহলে আমি তামিল পরিবারে আমার জন্ম, তাহলে আমার লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তামিল। তাহলে বাবার কাছে যে কোনো জটিল ধারণা নিয়ে আমি যেতাম, বাবা একদম বুঝিয়ে দিতেন ঘরোয়া তামিল ভাষায়। বুঝতে পারা গেল লাইনে? My father would convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আবার বাংলাটা বলছি, বাবা আমাকে জটিল আধ্যাত্মিক ধারণাগুলি বুঝিয়ে দিতেন ঘরোয়া তামিল ভাষাতে। হলো? প্রশ্ন পড়বে কই তামিল ভাষাটাকে নিয়ে, যে জটিল আধ্যাত্মিক ধারণাগুলি কালামের বাবা কালামকে কোন ভাষায় বুঝিয়ে দিতেন? তামিল। ক্লিয়ার হয়েছে? প্রশ্নটা লিখবি তোরা, লেখ এই লাইনটা থেকে প্রশ্নটা লিখবি, লেখ হাউ, লেখ হাউ, HOW, how could, how, HOW, how could, 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 হয়ে গেল। How could Kalam's father, how could Kalam's father, how could Kalam's father, হয়ে গেল। How could Kalam's father convey, CONVEY, how could Kalam's father convey complex spiritual concepts, complex spiritual concepts, complex spiritual concepts to Kalam? How could Kalam's father convey, how could Kalam's father convey complex spiritual concepts to Kalam? হ্যালো, কিভাবে কালামের বাবা বুঝিয়ে দিতেন জটিল আধ্যাত্মিক ধারণাগুলি কালামকে? হয়ে গেল প্রশ্নটা। উত্তরে সাজা, কালামস ফাদার থেকে উত্তরে সাজাবি, কালামস ফাদার থেকে উত্তরে সাজাবি, কালামস ফাদার, কালামস ফাদার। এবার কুডটাকে নিয়ে আয়, COULD, কুড ওয়ার্ডটাকে নিয়ে আসবি। কালামস ফাদার কুড, এবার ভার্বটাকে নিয়ে আয়, মেন ভার্বটাকে, কনভে। হ্যালো, কনভে, তারপর কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস পর্যন্ত পৌঁছা। My father could convey, Kalam's father could convey complex spiritual concepts in a, concepts এর পরে লিখবি in a simple, in a simple down to earth Tamil, in a, in একটা ভেরি ওয়ার্ড আছে না, in a very simple, in a very simple down to earth Tamil, in a very simple down to earth Tamil to Kalam, in a very simple down to earth Tamil পর্যন্ত লিখবি, আর শেষটাতে জয়েন করে দিবি টু কালাম বলে দিয়ে, টু কালাম এই পুস্তকে, টু কালাম দিলে পুস্তকে। বুঝলো? লাইনটা ক্লিয়ার হয়েছে? কোশ্চেন আকারে লিখলি না, তাহলে লাইনটার ব্যাখ্যাটা চলে আসবে। নেক্সট লাইনটা থেকে একটা গ্রামার আছে, তাহলে যে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, তোরা হেডিং দিয়ে কমপ্লেক্স বলে, হেডিং দিবি কমপ্লেক্স বলে, COMPLEX, লাইনটা হেডিং দিবি কমপ্লেক্স বলে। এই লাইনটাকে জটিল বাক্যে নিয়ে আয়, কমপ্লেক্স, এই লাইনটাকে জটিল বাক্যে নিয়ে আসবি কমপ্লেক্স বলে। বল আমার উত্তরটা লিখে দে, ওই লাইনটাকে উত্তরে নিয়ে আয়। মাই ফাদার কুড কনভে, বইটাতে যে লাইনটা দিয়ে আছে, মাই ফাদার কুড কনভে complex spiritual concepts in very simple down to earth Tamil, ওই লাইনটাকে কমপ্লেক্সে নিয়ে আয়।
বল বল তুমি তো বলে লাগবে হইচয়ের কমপ্লেক্স, হইচয়ের কমপ্লেক্স তোরা একটা দুভাবে করা যাবে। হ্যাঁ, একটা ভাবে করতে পারিস তোরা যে প্রথমে কমপ্লেক্সটা ওয়ার্ডটাকেই লিখিস না, মাঝখানে যে কমপ্লেক্স ওয়ার্ডটা আছে ওটাকে না লিখে পুরো লাইনটা লিখে নিয়ে শেষে তোরা করে দিতে পারিস হুইচ ওয়্যার কমপ্লেক্স, হুইচ ওয়্যার কমপ্লেক্স, এটা করতে পারিস। হ্যালো, আরটা বলে দেবো, এটাই করবি বল। আর মাই ফাদারের পর একটা হু বুঝে দিলে, মাই ফাদারের পর একটা হু বুঝে দিলে ওটা লিখতে পারি, যেটা ইচ্ছে কর। দুভাবে উত্তরটা করতে পারবি। একটা লাস্টে হুইচ ওয়্যার কমপ্লেক্স লিখে দিতে পারিস। My father would convey convey করছিস, বুঝিয়ে করছিস কি? হ্যাঁ, ঠিক আছে, বুঝিয়ে করতে পারিস। তাহলে মাই ফাদারের উপরে হু বসে দিবি। আর যদি কেউ বলিস লাস্টে কমপ্লেক্স লিখবো, তাহলে প্রথমে কমপ্লেক্স লিখিস এটা, লাস্টে লিখে দিবি হুইচ ওয়্যার কমপ্লেক্স, যেটা ইচ্ছে কর। এটা গেল একটা নাই, দাঁড়ায় গেল। এইবারে দেখ পরের লাইনটা, কেন তোদেরকে বলেছিলাম যে আজকে ক্লাসটা না মিস করতে। পরের লাইনটা টাকা এটা লেখা হয়েছে তো বলবি, এখন চলছে লেখা মানে চলুন চলছে লেখা চলুন। দেখুন দেখা হয়েছে রে, হয় হুইচ ওয়্যার কমপ্লেক্স দিয়ে করেছো, তাহলে মাই ফাদারের উপরে হু বসে, যেটা ইচ্ছে। ঠিক আছে, এবার দেখ পরের লাইনটা দেখ, পরের লাইনটা দেখ। আমি দেখে লেখা আছে হি দিয়ে শুরু, হি ওয়ান্স টোল্ড মি, পাইছো বুঝে? হি ওয়ান্স টোল্ড মি দিয়ে কমা দিয়ে ডবল কোট শুরু হয়ে গেছে। ডবল কোট ওই যে শুরু হয়েছে, ডবল কোট শেষ হয়েছে একেবারে প্যারাগ্রাফের লাস্টে। দেখ ওই যে ডবল কোটটা শুরু হয়েছে একদম প্যারাগ্রাফটা শেষটা যে ডবল কোটটা শেষ হয়েছে, তার মানে লাইনটা যদি শুরু হয়ে থাকে দেখ হি ওয়ান্স টোল্ড মি, তাহলে তিনি একদা একবার আমাকে বলেছিলেন, তাহলে হি মানে ওনার বাবা, হি মানে ওনার বাবা জৈনুল আবেদিন। তাহলে বাবা একদা আমাকে বলেছিলেন, হি ওয়ান্স টোল্ড মি, যে ডবল কোট শুরু, এবার লাইনটা দেখ এটা লেখা আছে, লাইনটা তাকাবি, ইন হিজ ওন টাইম, in his own place, in what he really is, or in the stage he has reached. Good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being এর বিটা বলা হয়। ওখানে যে ফুল স্টপ আছে দেখ, রাইট? এবার আস্তে আস্তে যা, হিজ বলে ওয়ার্ডগুলো আছে, in his own time, in his own place, in what he really is, পাইছি? তাহলে যদি বাবা বক্তা হন, তাহলে ভেতরে থাকা হিজ আর হি গুলো উনি হবেন। এটা ক্লিয়ার করা গেল। বাবা যদি বক্তাটা হয়ে থাকেন, হি ওয়ান্স টোল্ড মি, তিনি একদা আমাকে বলেছিলেন, তাহলে ভেতরে থাকা যতগুলো তোরা হিজ পাবি আর যতগুলো হি পাবি ওগুলো প্রত্যেকটা জৈনুল আবেদিন হবে। ক্লিয়ার হয়েছে? এবার লাইনের বাংলা আস্তে আস্তে যাই, কত দূর পর্যন্ত যাচ্ছি, বিং পর্যন্ত যাচ্ছি। দেখ লাইনের বাংলাটা প্রথমে বলছি, ইন হিজ ওন টাইম, তাহলে বাবা যে সময় বিলং করে, ইন হিজ ওন প্লেস, বাবা যে পজিশনে এখন আছে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, বাবা আসলে যা বটে, और in the stage he has reached, বাবা যে জায়গায় পৌঁছাবে। স্টেজ মানে কি? কোন পর্ব, স্টেজ মানে কি? কোন ধাপ, বুঝা গেল? জীবনের কোন ধাপ, স্টেজ, সেই জায়গাটায় যে বাবা পৌঁছাবে, বাবা যে জায়গায় পৌঁছাবে সেটা গুডও হইতে পারে, বেডও হইতে পারে, গুড অর ব্যাড। এভরি হিউম্যান বিইং মানে প্রত্যেকটা মানুষ, ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, স্পেসিফিক মানে নির্দিষ্ট, স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট, যেটা জানবি না লিখে লিখে যাবি। স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট, এলিমেন্ট মানে উপাদান, স্পেসিফিক মানে হচ্ছে নির্দিষ্ট, আর এলিমেন্ট শব্দটার মানে লিখবি উপাদান। স্পেসিফিক শব্দটার মানে লিখবি নির্দিষ্ট, আর এলিমেন্ট শব্দটার মানে লিখবি উপাদান। স্পেসিফিক এলিমেন্ট হলো কার? দেখা লেখা আছে উইদিন দা হোল, পাইছো? উইদিন দা হোল, হোল মানে সমগ্র, হোল মানে সমগ্র,
উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট। ম্যানিফেস্ট শব্দটার মানে লিখবে প্রতিচ্ছবি বা প্রতিরূপ। ম্যানিফেস্ট শব্দটার মানে লিখবে প্রতিচ্ছবি বা প্রতিরূপ, ওটাকে ম্যানিফেস্ট লিখবে। ম্যানিফেস্ট কথাটার মানে লিখবে প্রতিরূপ বা প্রতিচ্ছবি। ডিভাইন মানে স্বর্গীয়, ডিভাইন মানে স্বর্গীয়। ডিভাইন বলে একটা শব্দ আছে দেখ, ডিভাইন শব্দটার মানে লাগবে স্বর্গীয়, হ্যালো। আর তারপরে বিং বলে একটা ওয়ার্ড আছে যেটার বিটা আবার ক্যাপিটাল লেটারে করা আছে, ছোট হাতের বি নাই, তাই না? তাহলে ওইখানে এই যে বিং বলে যে শব্দটা যে বিটা ক্যাপিটাল লেটারে করে, এখানে বিং মানেটা হচ্ছে দা ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে তৈরি করেছেন। বিং এর বিটা বড় হাতে দেখাচ্ছে মাঠে, ওইটাকে বোঝানো হচ্ছে ক্রিয়েটরকে, দা ক্রিয়েটর বা সৃষ্টিকর্তা। এবার আমাকে তোরা বল, যেখানে ডবল কোটটা শুরু হয়েছে ওখান থেকে বিং পর্যন্ত কোন ওয়ার্ডটার মানে জানিস না, ওটাকে বুঝলে মিনিং এখনো যায়নি। কোন ওয়ার্ডটার মানে জানলিস না সেটা বল। বললাম তোদেরকে হি আর হিজ মানে ওনার বাবা হবে, আর বিং পর্যন্ত কোন ওয়ার্ডটার মানে তোরা জানিস না। আশা করি এমন আর একটা ওয়ার্ড নাই যেটা আমি জানিস না। উইদিন মানে মধ্যে, হোল মানে সমগ্র, ম্যানিফেস্ট মানে প্রতিরূপ বা প্রতিচ্ছবি, ডিভাইন মানে স্বর্গীয়, আর বিং শব্দটার মানে বললাম সৃষ্টিকর্তা, তার ক্রিয়েটরকে বলা হয়েছে বিং বলে, যেহেতু বিটা ক্যাপিটাল আছে। অর্থাৎ যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন তাদেরকে বলছি বুঝেন। এবারে বুঝছো, এবারে বুঝছো বাবা কি বলে দিলেন। বাবা যে সময় বিলং করেন, ভালো করে শুনুন, বাবা যে সময় বিলং করেন, ফার্স্ট লাইন যদি বলেছি ইন হিজ ওন টাইম, তাহলে বাবা যে সময় বিলং করেন। নেক্সট, ইন হিজ ওন প্লেস, তাহলে বাবা যে জায়গায় আছেন। ইন হোয়াট হি রিয়েলি ইজ, অর্থাৎ বাবা আসলে যা বটে মানুষ রূপে, ইন হোয়াট হি রিয়েলি ইজ মানে বাবা ব্যক্তি হিসাবে যা বটে বটে। অর ইন দা স্টেজ হি হ্যাজ রিচড, বা যে জায়গাটা তিনি পৌঁছাবেন পরবর্তীকালে, যে জায়গাটা তিনি পৌঁছাবেন সেটা ভালো হতে পারে, খারাপ জায়গা হতে পারে, গুড অর ব্যাড। তাহলে ভালো হোক আর খারাপ হোক, প্রত্যেকটা মানুষ এভরি হিউম্যান বিইং একটা করে করে নির্দিষ্ট উপাদান মধ্যে সৃষ্টিকর্তা। গেল মাথার উপর দিয়ে সাহা করে চলে গেলাম। আচ্ছা চলো বাদ দাও, হি আর হিজ যেগুলো আছে বলে মাই মাই করে পড়লো, আমি 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 করে করে যা যাবো। এবারে ইন মাই ওন টাইম, নিজেকে ভাব, নিজেকে ভাব, নিজে যে জায়গায় আছিস ভাব। ইন মাই ওন টাইম বল, আমরা প্রথমে তার মানে আমার সময়, আমার সময় 2025। ইন মাই ওন প্লেস, আমি যে প্লেসটা এখন দখল করে রেখেছি এইচএস এর স্টুডেন্ট। হ্যালো, ইন হোয়াট আই এম রিয়েলি, আমি যা বলি, আমি কি বলি স্টুডেন্ট, আমার আইডেন্টিটি কি এই মুহূর্তে। আমি হিটা কাই পড়েছি, হিজটাকে মাই পড়েছি, মানো নাই রে। মানে আমি যা বলি, আমি যে জায়গায় আছি, আমি যে সময়ে বিলং করি, অর ইন দা স্টেজ আই হ্যাভ রিচড, দেখ লাইনটা দেখা, অর ইন দা স্টেজ আই হ্যাভ রিচড, বা আজ থেকে 10, 15, 20 বছর পরে কোন একটা জায়গায় তুমি যাবি, আজ থেকে একটা স্তরে তুই তো পৌঁছাবি। এবার যে জায়গাটাকে যাবি তুই সেটা গুড হতে পারে, বেটা হতে পারে, হাইফেনে লেখা আছে গুড অর ব্যাড। তাহলে তুমি ভালো জায়গায় পৌঁছাও আর খারাপ জায়গায় পৌঁছাও, মনে রাখবে যে প্রত্যেকটা মানুষই বটে সৃষ্টিকর্তার একটা একটা করে প্রতিরূপ বা প্রতিচ্ছবি। প্রত্যেকটা মানুষই বটে সৃষ্টিকর্তার একটা করে নির্দিষ্ট উপাদান। আমি বলছি নিজের অবস্থান বুঝে পড়। প্রথমে আমি কি বললাম, হিট শব্দগুলোকে মাই মাই করে পড়, আর হিটাকে পড় আই বলে, নিজের অবস্থানটা বুঝ। আবার বলছি দেখ, ইন মাই ওন প্লেস, ইন মাই ওন টাইম, ইন মাই ওন টাইম মানে আমি যে জায়গায় এখন আছি, যে সময়ের মধ্যে বিলং করি আমি 2025-এ। হ্যালো, আমি যে প্লেসে বিলং করি, অর্থাৎ আমার অবস্থান এখন বর্তমানে যা, সেটা যে স্টুডেন্ট লাইফ। আমি আসলে কি, আমার আইডেন্টিটি কি, একটা স্টুডেন্ট। তার পাশে তো আমার আইডেন্টিটি নাই, এই মুহূর্তে এইচএস এর একটা ক্যান্ডিডেট বলি আমি। অর ইন দা স্টেজ আই হ্যাভ রিচড, বা যে স্তরটাই আমি পৌঁছাবো পরবর্তীকালে, 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর হোক, কোন একটা জায়গায় তো আমি পৌঁছাবো। যে জায়গাটায় পৌঁছাবো সেটা গুড হতে পারে, বেটা হতে পারে, ভালো জায়গায় পৌঁছাতে পারিস, খারাপ জায়গায় পৌঁছাতে পারিস। এটা নির্ভর করছে বর্তমানে তুই কেমন জায়গায় পৌঁছে আছিস, বর্তমানে তুই কেমন প্রস্তুতি নিচ্ছিস, সেটা তার পরবর্তী স্থানটা হবে গুড না ব্যাড হবে। কিন্তু গুড হোক আর ব্যাড হোক, প্রত্যেকটা মানুষের পৃথিবীর, এই সমগ্র পৃথিবীটার যতজন মানুষ বিলং করে সবাই ওঠে একটা সৃষ্টিকর্তার একটা করে নির্দিষ্ট রূপ বা প্রতিচ্ছবি, একটা করে নির্দিষ্ট উপাদান।
মানো নাই কি বুঝতে পারলি? আচ্ছা তুই নিজেকে ভাবলি, এবার কালামের বাবাকে ভাব। কালামের বাবা যে অবস্থায় আছে, কালামের বাবা যে সময় বিলং করে, কালামের বাবা যে যেমন মানুষ বটেন, কালামের বাবা যে জায়গায় পৌঁছাবেন, কালামের বাবা যে জায়গায় পৌঁছাবেন সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। কিন্তু তার মানে এটাই তোমাকে ভাবতে হবে যে তুমি গুড হও আর ব্যাড হও, তুমি ভালো কাজের সঙ্গে যুক্ত থাকো আর খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকো। পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার একটি করে নির্দিষ্ট উপাদান। তোরা নিজেকে নিজেকে পড়লেই, কালামের বাবা বলে বলে পড়লেই, এবারে হি আর হিজ গুলাকে সব মানুষকেই ভাবো, প্রত্যেকটা মানুষকে ভাবো যে প্রত্যেকটা মানুষ আজকে যে জায়গায় বিলং করে, প্রত্যেকটা মানুষের যে প্লেসে বিলং করে, প্রত্যেকটা মানুষের আসল চেহারা কেমন বটে, প্রত্যেকটা মানুষ আজকে যে জায়গায় পৌঁছাবে পরবর্তীকালে, সেটা ভালো হোক আর খারাপ হোক, পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা মানুষ হচ্ছে সৃষ্টিকর্তার একটি করে নির্দিষ্ট উপাদান। বল বুঝতে দাদিকে কে বুঝতে বললাম জটিল লাইন বটে, পেনাই হা করি নাই বুঝতে পারলে ঘুরে বলবি আরো 5 বার বলবি, পেনাই হটি করে মুখটা পাকায় ঘর চলে যাবে। আবার বলছি আমি কি বললাম, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, what he really is or in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being। এই পর্যন্ত পড়েছি আমি। প্রথমে তোমাদেরকে বললাম যে যেহেতু এই লাইনটার বক্তা কালামের বাবা জয়নুল আবেদিন বটে, তাহলে ডবল কোডের ভেতরে থাকা যতগুলা হি আছে, যতগুলা হিজ আছে সেটা জয়নুল আবেদিন। এটা প্রথম পয়েন্ট আউট করলাম আমরা। নেক্সট বললাম যে এই যে হি বা হিজ গুলো আছে, এটা কালামের বাবাকে না বুঝিয়ে প্রথম নিজের অবস্থানটা বোঝার চেষ্টা করে, যে হি শব্দগুলাকে মাই ওয়ার্ডটা দিয়ে পর আমি নিজেরটা বুঝছি, আর হি শব্দটা দ্বারা আই শব্দটা বল দিয়ে আমি পড়তে বললাম এইভাবে, ইন মাই ওন টাইম, ইন মাই ওন প্লেস, হোয়াট আই এম রিয়েলি ইজ, অর ইন দা স্টেজ আই হ্যাভ রিচড, আমার বর্তমান পরিস্থিতি যা, আমার অবস্থান যা, আমি আসলে কি, আমি কোন কাজ পর্যন্ত আজ থেকে 10 বছর পরে একটা জায়গায় পৌঁছাবো, তো যে জায়গাটাতে পৌঁছাবো সেটা গুলো হতে পারে, বেটা হতে পারে। কিন্তু বলছে কালামের বাবা একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে যে প্রত্যেকটা মানুষই বটে স্পেসিফিক এলিমেন্ট বলে একটা জায়গাতে আছে, স্পেসিফিক এলিমেন্ট অর্থাৎ নির্দিষ্ট উপাদান। স্পেসিফিক এলিমেন্ট মানে যে নির্দিষ্ট উপাদান কার, উইদিন দা হোল, এই সমগ্র পৃথিবীটার যিনি ডিভাইন বিইং অর্থাৎ স্বর্গীয় যে সৃষ্টিকর্তা, তার আমরা একটা করে করে নির্দিষ্ট উপাদান করি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষ, each and every person, each and every person has a special element, each and every person has a special element of the divine being। ওই ডিভাইন বিইং এর সবাই আমরা উপাদান বলি, অননাই বলি। তাহলে এই ক্রিয়েটর যদি আমাদেরকে তৈরি করেছেন, দেখ ভাই, এই ক্রিয়েটর যদি তৈরি করেছেন আমাদেরকে, আর এইগুলা যদি আমরা হয়, তাহলে আমরা যদি সবাই একটা একটা নির্দিষ্ট করে এলিমেন্ট হয়ে থাকি কার, হ্যাঁ রে ইয়ার, এনার আমরা সবাই বলি উপাদান, কারণ উনি আমাদেরকে তৈরি করেছেন। তাহলে বলো এই এনার উপাদান যদি আমরা হয়ে থাকি সবাই, তাহলে কি আমাদের মধ্যে ইনি নাই? মানে এই বড় বোল্ডারটাকে যদি আমি ভাঙিয়ে দেই, তাহলে এই ছোট ছোট পাথরগুলোর মধ্যে কি বোল্ডারটা নাই? তাহলে ইনি যদি তৈরি করে থাকেন আমাদেরকে, তাহলে আমরা সবাই যদি এনার এলিমেন্ট হয়ে থাকি, তাহলে দা ক্রিয়েটর এক্সিস্টস উইদিন আওয়ারসেলফ। ভালো করে বুঝাবে, ইফ কালামের বাবার মত অনুসারে যদি আমরা একটা পয়েন্ট আউট করি, ভালো করে শুনুন, কালামের বাবার মত অনুসারে যদি আমরা একটা পয়েন্ট আউট করি যে অ্যাকর্ডিং টু কালাম, ইফ ইচ এন্ড এভরি হিউম্যান বিংস আর দ্য স্পেশাল এলিমেন্ট অফ দ্য ক্রিয়েটর, দ্যাট মিন্স দ্য ক্রিয়েটর এক্সিস্টস উইদিন আওয়ারসেলফ। তাহলে ক্রিয়েটর আমাদের মধ্যে বসবাস করে, এটা বিশ্বাস করলে তো? ক্রিয়েটরের উপাদান যদি আমরা হয়, ক্রিয়েটর যদি আমরাকে তৈরি করে, তাহলে আমরা ওর উপাদান লয় বডি। তাহলে উপাদান যদি হয়ে থাকে, তাহলে আমার মধ্যে ও আছে না নাই? তাহলে আমাদের সবার মধ্যেই আছে। তাহলে সবার মধ্যে যদি থাকে, তাহলে পরের প্রশ্নটা করো, why be afraid of difficulty, problems and suffering? Yes, লাইনে লাগা why be afraid, তাহলে ভয় পাইও কেন? ভয় পাইও কেন? why be afraid? আচ্ছা কখন ভয় পাইও? জীবনে যখন ডিফিকাল্টি আসে। ডিফিকাল্টিজ মানে হচ্ছে কঠিন মুহূর্ত, ডিফিকাল্টিজ মানে হচ্ছে কঠিন মুহূর্ত, প্রবলেমস মানে সমস্যা, আর সাফারিং মানে যন্ত্রণা। এটা জানবি না মানে লিখে রাখবি। প্রবলেমস মানে সমস্যা, ডিফিকাল্টিজ কথাটার মানে হলো কঠিন মুহূর্ত,
ডিফিকাল্টিজ মানে হচ্ছে কঠিন মুহূর্ত, হার্ড টাইমস। ডিফিকাল্টিজ মানে হচ্ছে হার্ড টাইমস। ডিফিকাল্টিজ শব্দটার মানে হচ্ছে হার্ড টাইমস রে। ডিফিকাল্টিজ, ডিফিকাল্টিজ বলে যে ওয়ার্ডটা আছে, ডিফিকাল্টিজ মানে কঠিন মুহূর্ত বা কঠিন সময়, হার্ড টাইমস কে বলছে ডিফিকাল্টিজ। হয়ে গেল। এছাড়া বলেছেন তিনি প্রবলেমস এর কথা, সমস্যা। এছাড়া তিনি বলেছেন সাফারিংস এর কথা, সাফারিংস মানে যন্ত্রণা। তাহলে এই যে তিনি তিনটা ওয়ার্ড বললেন, ডিফিকাল্টিজ, প্রবলেমস বা সাফারিং, পৃথিবীর কোন এমন একটা ব্যক্তি আমার কাছে ধরে আনি দেন যে এই তিনটা জিনিস মুখোমুখি হয়নি, এই তিনটা জিনিস নাই, কার নাই? কার লাইফে ডিফিকাল্টি নাই, কার লাইফে সাফারিংস নাই, এবং কার লাইফে প্রবলেম নাই? সবাই আছে কম বেশি, কেউ বলে কেউ নাই বলে। কিন্তু এমন কোন মানুষ দেখাতে পারবি নাই যার ডিফিকাল্টি, প্রবলেমস বা সাফারিং নাই। যদি ওর নাই, যদি কোনো মানুষের যদি বলে না স্যার আমার ডিফিকাল্টি, প্রবলেমস বা সাফারিং নাই, তাহলে জীবিত মানুষ জানতো নাই, মরেছে। এবারে ওকে নিয়ে লোকের ডিফিকাল্টি চলে যাবে, যে মারা গেছে ওকে নিয়ে লোকের প্রবলেম হয়ে যাবে, ওকে নিয়ে কে নিয়ে যাবে, কি বলে কে তোর সঙ্গ দিবে, কে জন্য তোর তো কাই দিবে। কালামে বলেছিল, কালামের এই লাইন, জন্মদিনে তোর জন্য যত লোক হাসছে এটা নির্ভর করছে না তুমি কতটা জনপ্রিয়, নির্ভর করছে তুমি মরছে সেদিন কত লোক খাইছে। এটা ওনার লাইন, বুঝতে পারছি। পৃথিবীতে তোর জনপ্রিয়তা কতটা সেদিন সেই ভিড়টা দেখে বোঝা যাবে, সেদিন তুই ছেড়ে যাবে, সেই দিন সেই ভিড়টা দেখে বুঝাবে, নাহলে ঝগড়া হবে কে যাবে নিয়ে। মানে এতটা কঠিনা হয়ে মরেছি, এতটা কঠিনা হয়ে মারা গেছে যে তোর ডেড বডিটাকে, মানে এমনিতেই তো মরে গেলে তোর নাম থাকবে না, নাম ধরে ডাকে, যুবক বুড়ো দেখেছে, কবর দিতে গেছে, ডেড বডিটাকে নিয়ে গেছে বলে দিবে, আইডেন্টিটি শেষ, সেদিন জীবনটা চলে যাবে, বুঝা গেল। আর সেই দিন তোর ভিড়টা দেখে বুঝাবে যে তুই আদমিটা কেমন ছিল, বুঝতে পারলি? আসলে তাই নিয়ে ঝগড়া হবে যে কে যাবে, পুলিশ দেখে তুমি যাও, দেখি পাই পারবে, দেখে তুমি যাও। তাহলে তোমার জনপ্রিয়তা বোঝা যায় তোমার মৃত্যু, বুঝতে পারলে? তাহলে এমন কোনো মানুষকে তুমি পাবে যার লাইফে ডিফিকাল্টি নাই, যার লাইফে প্রবলেমস নাই, আর যার লাইফে সাফারিংস নাই। তাহলে আচ্ছা, তোমাকে যদি এই কনসেপ্টটা দিলাম, আমি কালামকে বলছি, তোমাকে যদি এই কনসেপ্টটা দিলি যে আমরা হইলাম সবাই ক্রিয়েটারের উপাদান, ক্রিয়েটারের সবাই এলিমেন্ট বডি আমরা, তাহলে ক্রিয়েটারের এলিমেন্ট বডি মানে কি? তাহলে আমাদের মধ্যে ক্রিয়েটার আছে, ভালো নাই? যদি আছে তাহলে এই বিশ্বাসটাই তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে ভয়টা পাইও কেন? যখন লাইফে ডিফিকাল্টি, প্রবলেম, সাফারিং আছে, ফেস করো, দৌড়ে যাইও কেন, লুকাইও কেন, ভয় পাইও কেন? তোমার তাহলে ওই বিশ্বাসটা নাই, কোনটা বিশ্বাসটা নাই? যে আই এম অলসো দ্য পার্ট অফ গড, আই এম অলসো দ্য পার্ট অফ ক্রিয়েটার, আই এম অলসো এ স্পেসিফিক এলিমেন্ট অফ দ্য ডিভাইন বিং। এই বিশ্বাসটা তোমার নাই, আর বিশ্বাসটা নাই বলে তুমি অ্যাফ্রেড করো, তুমি ভয় পাও, ভালো নাই? লাইকে থাকা। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, প্রবলেমস এন্ড সাফারিং? তো হ্যাঁ দাদা, যদি ভয় নাই করি তো বলবোটা কি? উপায়টা বলছে পরের লাইন দেখে থাকা, বলছে হোয়েন ট্রাভেলস কাম, হোয়েন ট্রাভেলস কাম। হ্যাঁ, ট্রাভেল মানে কি? সমস্যা। ট্রাভেল কথাটার মানে হচ্ছে সমস্যা। বলছে হোয়েন ট্রাভেলস কাম, বলছে তোমার জীবনে যখন সমস্যাটা আসবে, ট্রাভেলস কাম, তখন কি করবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইওর সাফারিং। আন্ডারলাইন when travels come, underline করবি, when travels come, try to understand the relevance of your suffering। ভালো করে বুঝবি আর বুঝবি। when travels come কথাটা মানে কি বললাম? যখন সমস্যার সম্মুখীন হবে, যখন ডিফিকাল্টি লাইফে আসবে, যখন যন্ত্রণার মুখোমুখি হবে, যখন লাইফে প্রবলেম আসবে, যখন ট্রাভেল আসবে, দেখে লেখা আছে when travels come, তার মানে কি? সমস্যাটা যখন আসবে তখন কি করবে তুমি? try to understand, বুঝার চেষ্টা করবে, বুঝার চেষ্টা করবে। আচ্ছা, কি বুঝার চেষ্টা করবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ ইওর সাফারিংস। দ্য রেলিভেন্স বলে একটা ওয়ার্ড আছে, এখানে রেলিভেন্স ওয়ার্ডের মানে লিখবি সোর্স, এখানে রেলিভেন্স ওয়ার্ডের মানে লিখবি, রেলিভেন্স বলে যে ওয়ার্ডটা আছে, রেলিভেন্স ওয়ার্ডের মানে লিখবি সোর্স। রেলিভেন্স বলে যে ওয়ার্ডটা আছে, রেলিভেন্স ওয়ার্ডের মানে লিখবি সোর্স। বুঝে গেল? লাইনের বাংলাটা কি আছে দেখ, বলে when travels come, try to understand the relevance of your suffering। অর্থাৎ তোমার জীবনে যখন সমস্যাটা আসছে, সমস্যার কথাটা না ভাবে এটা ভাবো সমস্যার উৎসটা কোথায়। try to understand, ভালো করে বুঝো, try to understand বলে বোঝার চেষ্টা করবে। লাইফে যখন ট্রাভেল আসবে কি বুঝবো আমি? try to understand the relevance of your suffering, তোমার যন্ত্রণাটার উৎসটা কোথায়।
এটা বুঝলে? যন্ত্রণাটার উৎসটা কোথায় সেইটা বোঝার চেষ্টা করো। উদাহরণ দিতে হবে, তুই যখন স্কুল যাচ্ছি আর রাস্তায় তোর যদি সাইকেলটার চাকাটা পাংচার হয়, তুই বসে কাঁদবি না ঠেলে ঠেলে সাইকেল দোকান যাবে? দাদা আমার গেল পাংচার হয়ে গো, এরকম করবে কি রাস্তাটা বুঝে বুঝে কান্দি তো। কালামের বাবা যেটা বুঝাতে চাইছেন, ধর তো সাইকেলটা যদি মানে পাংচার হয়, ওটাই তোর একটা প্রবলেম, যেটা তোকে বাধা দিল স্কুল যেতে। তাহলে ওটা যদি তোর প্রবলেম হয়, তাহলে প্রবলেমটাই না কাইন্ডে প্রবলেমটা ঘুচাবার উৎসটা বুঝ। উৎসটা কি? আমার চাকাটা পাংচার হয়েছে, আমাকে সারাবার জন্য তাহলে আমাকে সাইকেল দোকান যেতে হবে, দিয়ে দাও সাইকেলটা, স্কুল যাও তার সময় যেতে আসবার সময় নিয়ে নিবে। তাহলে তুমি সোর্সটা খুঁজে নিলে, সোর্সটা তুমি খুঁজে নিলে। আজকে তোমার যখন কোনো রোগে তুমি আক্রান্ত হচ্ছ, কাঁদে কাঁদে যখন হাসপাতালে যাচ্ছ, হাসপাতালে যাচ্ছ মানে কি তাহলে ট্রাভেলে তুমি আছো, বেঁচে আছো, ভেবা আছো, হাসপাতালে যাইনি। এবার তুমি তোমার সমস্যার কথা বললে আর কাঁদতে শুরু করেছে, ওই কান্নাটা দেখে কি ডাক্তারটা ভেবাতে থাকে? এটা বলো এই মা তোর এরকম হয়ে গেল, চল তাহলে তো মিলেমিশে তোমরা দুজনে মিলে কাঁদি। নাকি এটাও চেষ্টা করে যে তুই যেটার জন্য এসেছিস বা ব্যথাটা বা কষ্টটাতে যে হচ্ছে, ওটা সোর্সটা কি? ও সোর্সটা খুঁজে, ও সোর্সটা খুঁজে চেক আপ করে সোর্সটা খোঁজার চেষ্টা করে যে কি কারণে তো যন্ত্রণাটা হয়েছে, সেই সোর্সটা আগে খুঁজে আর সেই সোর্স মূলক তোকে সূত্র দেয় আর তোকে সারাবার চেষ্টা করে। বুঝে গেল কিছু? তাহলে আজকে তুমি ডাক্তারের এক্সাম্পলে দিয়ে হাঁ করে দিলে, সাইকেলটার সময় তুমি ঠিকই হাঁ করছো, তাহলে জীবনের প্রবলেম গুলো ওইভাবে ফেসটা করো। তোমার লাইফে তো হাজারো ট্রাভেল আছে, লাইফে তো হাজারো প্রবলেম আসছে, তাহলে প্রবলেমটা যখন আসছে তো প্রবলেমটাই না কাঁদে প্রবলেমটা আসছে কেন সেটা বুঝে। বুঝতে পারলে? ভালো করে আমার সমস্যাটা যদি হয় খারাপ রেজাল্ট, আমার সমস্যাটা যদি খারাপ রেজাল্ট হয়, তাহলে আমাকে না কাঁদে এটা ভাবতে হবে খারাপ রেজাল্ট এলো কেন। হ্যাঁ, তুই সেই রাজ্যের কথাগুলো ভাব যে রাজ্যের গুলো বই না দিয়ে রিলস দেখি, সেই রাজ্যের কথাগুলো ভাব যে রাজ্যে তোকে পড়তে বলেছিল তখন ঠেস দিয়ে ভয় নিয়ে দিই। বুঝতে পারলি? তাহলে তুই ধর ওই জিনিসগুলো ভুল শিক্ষা নিয়েছিস মাধ্যমিকে, তুই ওই ভুলগুলো শিক্ষা নিলে সিলেভেনে যে আমার এই কারণে কাণ্ডগুলো হয়নি, তুই নিজেই তো বুঝতে পারবি যে সোর্সটা কি আমার খারাপ রেজাল্টের। এবার ওগুলো বুঝা ওইটাই আবার সেই যদি ওই ভুলগুলাই করে আবার ভুলি বেরাবি না, টুয়েলভ এর পর আর উপায় করে বলতে হবে। তাহলে তোমার হাতেই আছে, তুমিই জানো, তুমিই একমাত্র জানো তোমার কেন খারাপ রেজাল্ট হচ্ছে মাধ্যমিকে, তুমিই জানো, একমাত্র তুমিই জানো ওইটাকে বেটার করতে গেলে আমাকে কি করতে হবে। বুঝতে পারা গেল? হ্যাঁ, মানো নাই ইংল্যান্ডের নাম শুনেছি, নাৎসিবাদ, জার্মানি। ওর বক্তব্য কি? তোর মাথা আছে মানে মাথা ব্যথা থাকবে, তাহলে মাথা আছে মানে মাথা ব্যথা থাকবে, তাহলে মাথা ব্যথাটা গুছাতে গেলে কি মাথা কেটে দেবে ব্যাস। তার মানেটা কি? তার মানে উনি এমন চিন্তা ভাবনা সম্পন্ন ছিলেন যে প্রবলেম মূলক কোন লোককে আমি সৈন্য রাখিব না, ওইরকম লোককে বহি নিয়ে কোনো লাভ নাই, বুঝাইতে হবে। যতগুলো থাকবে ফিট ফাইন লোক থাকবে, রোগযুক্ত লোক হইলেও উড়াইতে হবে, চিকিৎসা খরচ কে করিবে। চিনিয়া করে চাইনিয়া দেয় ট্রেন অ্যাক্সিডেন্ট হইলে কোথাও বলে আধ মরো মরো ওখানে কোনো একটা লোক পাই না, ওখানে কোথাটা মরাই মানে ওকে অর্ধমৃত হয়ে আনে নাই পেতাইবার পেছনে কে করেছিল ওই হয়তো রিপোর্ট দিন হয়তো লোক মরে যাবে। বুঝতে পারলি? ওদের জনসংখ্যা অনেকটা আবার কন্ট্রোল করে নিয়েছে, দুজনের বেশি সন্তান সন্ততি থাকলে ওর দায়িত্ব গভর্নমেন্ট লিখে দেয়। তোমার দুটা ছেলে মেয়ে আছে, দুটা ছেলে আছে কি দুটা মেয়ে, ও সমস্ত সুযোগ সুবিধা গভর্নমেন্টের পাবে। তিনজন যদি হয়েছে ওই তিন নম্বর বালাটা ওর খাতার নামেও উঠবে নাই, ও যদি মারা যায় ওর নামে কোনো কেসও হবে নাই, আর ও কোনো সুযোগ সুবিধা পাবে না সরকারের। বুঝতে পারলি? একদম লিখে দিয়েছিল প্রথম দুজনের সুযোগ সুবিধা সমস্ত কিছু পাবে, 3 নম্বর হলো পাবে। একদম একদম কন্ট্রোল করে দিয়েছে, একদম জনসংখ্যা কন্ট্রোল করে দিয়েছে। ভারত ভাগান দিবে কিছু বছর বাগান দিয়েছে আর সম্ভবত 5 না 10 কোটি কম আছে বাগান দিয়ে 15 বছর। 2000 মনে হয় সম্ভবত 21 হয়েছে, একবার 2011 হয়েছিল, 2021 হয়েছিল, 2031 2031 বলে দিবি বাগান দিয়ে আমরা ফার্স্ট হয়ে গেছি। কিসে ফার্স্ট হয়ে গেল? ফার্স্ট হয়ে বলিবার এনে কিসে ফার্স্ট হয়েছে? ফার্স্ট হয়ে বুঝলো। এবারে গৌতম বুদ্ধ চলে এলো। গৌতম বুদ্ধ কি বলছে? মাথা ব্যথা আছে, কারণ মাথা আছে। তাহলে মাথা যদি আছে তাহলে মাথা ব্যথা থাকবে, মাথা ব্যথা থাকবে মানে মাথা ব্যথার কারণ আছে। তাহলে মাথা ব্যথার কারণ আছে, তার কারণটা বুঝ আর সেটা বের কর, তারপর মাথা ব্যথাটা বুঝছে মাথাটা কেন কেটে দিবি। তাহলে বিভিন্ন চিন্তাধারার মানুষ আছে। তাহলে তুমি যদি বিশ্বাস করো তুমি ক্রিয়েটারের এলিমেন্ট বটো,
তুমি যদি বিশ্বাস করো তোমার মধ্যে ক্রিয়েটর আছে, তাহলে ভয় পাবি কেন? ফেস করো। আর ফেস করার পরে এটা বোঝার চেষ্টা করো লাইফে প্রবলেমটা আসছে কেন, সেই প্রবলেমটার উৎসটা খোঁজার চেষ্টা করো। উৎসটা তুমি যদি একবার খুঁজে পাইছো, তাহলে তো তুমি নিজের প্রবলেমটা বুঝাতে পারবে। আর যে মানুষটা যত তাড়াতাড়ি সেই উৎসটা খুঁজে বলতে পারে, তার সমস্যাটা তত তাড়াতাড়ি যায়। ওটা বুঝা গেল? হ্যাঁ, ভালো নয়। ছোট ছোট জিনিসে আমরা প্রবলেম খুঁজে পাই, বড় জিনিস হলে লোকের কাছে ধরি, ভালো নয়। তাহলে অতটা মানসিকতা তোকে তৈরি করে নিতে হবে যে ওই সমস্যার সমাধানগুলো যেন করতে পারিস। লোকের কাছে আমি কেন যাবো, লোক আমার কাছে জড়িয়েছে সমস্যার সমাধানের জন্য। বুঝা গেল? তাহলে আসলে একটা তিনি আধ্যাত্মিক ধ্যান ধারণার উদাহরণ দিতে গেলেন, যেখানে তিনি এটা বললেন যে আমরা সবাই হইলাম উপাদান কার? ডিভাইন বিং এর। হ্যালো, আর ডিভাইন বিং এর যদি আমাদের উপাদান হয়, তাহলে ডিভাইন বিং আমাদের মধ্যেই আছে। আর যদি মধ্যে আছে, তাহলে হোয়াই আমরা অ্যাফ্রেড করব, হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিজ, প্রবলেমস এন্ড সাফারিং। তাহলে কেন ভয় পাবো কঠিন মুহূর্তের সময়? কেন ভয় পাবো সমস্যার সময়? কেন ভয় পাবো যন্ত্রণার সময়? ক্লিয়ার হলো? লাস্ট লাইনটা আমরা যেটা পড়লাম, যে তাহলে তুমি কি করবে না, হোয়েন ট্রাভেলস কাম, না লাইফে যখনই ট্রাভেল আসবে, লাইফে যখনই ট্রাভেল আসবে কি করার চেষ্টা করবে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝার চেষ্টা করবে। কোন জিনিসটা বুঝার চেষ্টা করবে? দ্য রেলিভেন্স অফ ইওর সাফারিং। রেলিভেন্স মানে এখানে বললাম উৎস, সোর্স। তোমার লাইফে যন্ত্রণাটা আসার কারণটাকে খোঁজার চেষ্টা করো। তুমি যদি কারণ বুঝতে পেরে গেছো, তাহলে তুমি অবশ্যই উপায় বের করতে পারবে। আর উপায় যদি বের করতে পারিছো, তাহলে লাইফে আসার সমস্যাটা হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? এরপরে লাস্ট লাইন থেকে যা, যেটা তোরা এখনই মুখস্থ করতে পারে, এখনই করবো সবকে। সবাই কালো কালো ছেলেগুলোকে ধরেছি, এখনো ধরে ধরে লাইনটা মুখস্থ করে এখনই। অ্যাডভার্সিটি, লাইনটাকে থাকা, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। উচ্চারণটা দেখ, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিজ ফর ইন্ট্রোস্পেকশন। এটা মুখস্থ করে, মিনিং পরে যাচ্ছে, মিনিং পরে যাবো, মুখস্থ করে দেখা। Adversity always presents opportunities for introspection. 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 Adversity always presents opportunities for introspection. 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 Opportunities. Opportunities for. छोटा हुआ है, छोटा। आइए, बॉल बटन दिखे, बटन दिखे। देखिए, देखिए सिस्टम में लिखी जी नहीं ना। আসছে ভেরি ওয়েল। প্রেজেন্টের সঙ্গে আসছে, প্রেজেন্টস টার্গেটে পুরো আছে বাবা দেবালে। আচ্ছা না কারো এখানে প্রেজেন্টের সঙ্গে আসছে কারো মুখস্থ করা। Intros. Intros. Introspection. 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 Opportunity. ভাল দেখি এই বল তোরা বল শুরু কর। তোদের কাছে পরে আসছি যারা করলি নাই, এই আস্তে আস্তে যাচ্ছি যারা তোদের কাছে বল। Adversity always presents opportunities for introspection. বলো সমানতা বলে দাও, পারে বল 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 পারে বল বল বল।
অলওয়েজ present introspection বলবি হইছে মুখস্থ তো হইলো যাচ্ছে তোর কাছে যাচ্ছে তাহলে একবার পরে যাচ্ছে যদি বলবি বল পরপর যা কাকা এখানে কাকা আর শুনছো তাই বল তাই বল কেমন है और इंट्रोस বল কি বল What will be? Dos. Taxon. Emergence. What will be? Okay, के बाद चलिए। ये बात है बोल। बात है? क्षेत्र आगा पीछे से दिखाएंगे एडवर्सिटी 5টা বাড়ি আছে বল एडवर्सिटी इंट्रोस्पेक्शन हां तो এইটুকু যেটা এই রিল্যাক্স হওয়ার সময় বলবি বল एडवर्सिटी प्रेजेंट opportunity or introspection হলো বুঝলে ওয়ার্ডলি বলে এইবারে লাইনটাকে নিয়ে এইবারে লাইনটা খাতাতে গেলে বিন দেখে লিখবি তারপর নিজেই বানানটা করে মিলিয়ে নিবি আগে বিন দেখে লিখ তারপর বানানটা নিজে মিলাবি adversity always presents opportunities for introspection. Adversity always presents opportunities for introspection. এবার লাইনটা লিখবি নিজে মুখস্থ তারপর বানানটা মিলিয়ে লিখে যাই বানান ফানান একদম মিলিয়ে নিবি যাতে ভুল না হয় মিললো মিলিয়ে নিবি তবু এইবারে এখানে তোর ওয়ার্ড মিনিং লিখে যা প্রথমে যা অ্যাডভার্সিটি ওয়ার্ডটার মানে লেখ adversity water মানে লিখবি the bad time of life the bad time of life the bad time of life কে বলা হয় adversity মানে লিখবে the bad time of life অর্থাৎ জীবনে যে সমস্ত কঠিন মুহূর্তগুলো আমরা উপনীত হয় জীবনে যে সমস্ত খারাপ সময়গুলো আমাদের লাইফে আসে সেই খারাপ সময় বা দুঃসময় বা কঠিন সময়গুলোকে অ্যাডভার্সিটি বলা হয় তাহলে অ্যাডভার্সিটি মানে সাফারিং
অ্যাডভার্সিটি মানে ডিফিকাল্টিজ, অ্যাডভার্সিটি মানে ট্রাভেল, অ্যাডভার্সিটি মানে প্রবলেম। ওই যে চারটে ওয়ার্ড পালি এখনো তো বলে সমস্যা জনিত চারটে ওয়ার্ড পাইছিস, ডিফিকাল্টিজ, প্রবলেম, সাফারিং, ট্রাভেল। ওগুলো আমাদের লাইফের অ্যাডভার্সিটি। আচ্ছা, এইবারে তাহলে লাইফে যখন খারাপ সময় উপস্থিত হয়, প্রেজেন্স মানে উপস্থিত হওয়া, হলো? তাহলে লাইফে সর্বদা যখনই খারাপ সময় কি হয়, উপস্থিত হয়, সেই খারাপ সময়টা আমাকে সুযোগ দেয়। অপরচুনিটি মানে সুযোগ। তাহলে লাইফে যখন খারাপ সময় আসে, দুঃসময় আসে, তখন ভেঙে পড়িও না। চেষ্টা করো এটা বুঝার যে খারাপ সময় তোমার লাইফে এসেছে মানে তোমাকে সুযোগ দিতে এসেছে। ওই খারাপ সময়টা তোমাকে সুযোগ দিতে এসেছে। কি কিসের সুযোগ? তোমাকে ইন্ট্রোস্পেকশন করতে এসেছে। এই ওয়ার্ডটার মানে লাগবে ইন্ট্রোস্পেকশন, ওয়ার্ডটার মানে টু জাজ, জে ইউ ডি জি ই, টু জাজ, জে ইউ ডি জি ই, জাজ বানানটা জে ইউ ডি জি ই, টু জাজ আওয়ারসেলভস, টু জাজ আওয়ারসেলভস, টু জাজ আওয়ারসেলভস অর্থাৎ নিজেকে চেনার ক্ষমতা, নিজেকে চেনার ক্ষমতা, নিজেকে বিচার করার ক্ষমতা, ওটাকে বলা ইন্ট্রোস্পেকশন। ইন্ট্রোস্পেকশন মানে লিখবি টু জাজ আওয়ারসেলভস, অর্থাৎ বাংলাটা লিখে রাখতে পারিস নিজেকে চেনার ক্ষমতা, নিজেকে জানার ক্ষমতা। তুমি নিজে কতটা শক্ত বটো, তুমি নিজে কতটা কঠিন বটো, এটা তখনই বুঝতে পারবে তোমার লাইফে যখন হার্ড টাইম, কারণ একমাত্র তোমার লাইফে যখন কঠিন সময় আসবে না, প্রবলেম যখন আসবে, ওই প্রবলেমটাই তোমাকে সুযোগ দিবে হাউ মাচ পাওয়ারফুল ইউ আর। বিয়া ঘরে নিয়ে নিজেকে চিনতে পারবি, চিনতে পারবি মোরা ঘরে নিজেকে, বুঝতে পারলে? বিয়া ঘরে পরিচয় করে খাই বের করে দেবে নাচে, একবার এই ঘর ওই ঘর করে চিহ্না যায় যখন হার্ড টাইম আসবে নিজের ঘরটায়। পাশের পাড়ায় ওই পাড়ায় কে মারা গেছে, ওটা তুই বুঝতে পারবি হাউ মাচ পাওয়ারফুল ইউ আর। নিজের বাড়িতে যখন কিছু করবে, কাণ্ডটা ঘটবে না, সেদিন বুঝতে পারবি যে তুমি কতটা শক্ত। বুঝে গেল? তাহলে হার্ড টাইম ওইটা নয় কিন্তু বিয়া ঘরেরটা, বুঝলি? স্বার্থপর হার্ড টাইম, বুঝতে পারলি? তাহলে আজকে তোমার লাইফে যখন মানে হার্ড টাইমটা আসবে না, ওই হার্ড টাইমটা ভাঙে না পড়ে চেষ্টা করবে যে হার্ড টাইমটা তোমার লাইফে এসেছে মানে হার্ড টাইমটা তোমাকে সুযোগ দিতে এসেছে। কিসের সুযোগ? তুমি নিজেকে চেনার জন্য। ইন্ট্রোস্পেকশন কথাটার মানে হচ্ছে টু জাজ আওয়ারসেলভস, নিজেকে চেনার ক্ষমতা। তুমি নিজে কতটা শক্তিশালী বটো, নিজের কতটা উঠে দাঁড়ানোর ক্ষমতা আছে, নিজের কতটা কোনো প্রবলেমের মুখোমুখি হওয়ার ক্ষমতা আছে, এটা তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার লাইফে প্রবলেম বা সাফারিংস বা ডিফিকাল্টিজ বা ট্রাভেল রয়েছে। বুঝে গেল? আর কালামের বাবার বক্তব্য আছে যে ইন ইউর লাইফ হোয়েনেভার ইউ ফেস এনি ট্রাভেল, whenever you face any trouble, whenever troubles come in your life, never be afraid, just to face the trouble and try to understand the source of the trouble. তুমি ট্রাভেলটা সোর্সটা খুঁজো, তুমি সোর্সটা বোঝার চেষ্টা করো। কারণ তুমি ভাববে তোমার লাইফে প্রবলেম এসেছে মানে এটা বুঝো যে তোমার লাইফে অ্যাডভার্সিটি এসেছে, কঠিন মুহূর্ত এসেছে, হার্ড টাইম এসেছে তোমার লাইফে, আর সেটাকে পজিটিভলি ভাবো যে এই কঠিন সময়টা তোমার লাইফে কেন এসেছে, ওর লাইফে কেন এসেছে, আমার লাইফে এসেছে মানে আমাকে তাহলে সুযোগ দিতে এসেছে, অপরচুনিটি করতে এসেছে, সুযোগ দিতে এসেছে। কে? ওই হার্ড টাইমটা, অ্যাডভার্সিটিটা। কিসের সুযোগ? নিজেকে চেনার ক্ষমতা। ইন্ট্রোস্পেকশন কথাটা মানে হলো টু জাজ ইউরসেলফ, নিজেকে বিচার করার ক্ষমতা, নিজেকে চেনার ক্ষমতা। বুঝতে পারা গেল? এটা ব্যাখ্যাটা একটু লিখে রাখবেন, ভুলে যাবে। লিস্টে লিখবি, লিস্টটাতে লিখবি তোরা, এই লাইনটা লিস্টটাতে লিখে নিয়ে যা। লিখবি দ্য লাইফ অফ হিউম্যান বিংস, দেখ দ্য লাইফ, the life of human beings, the life of human beings, মানুষের যে জীবনটা, the life of human beings is full with, f u double l, is full with, মানুষের জীবনটা পরিপূর্ণ, is full with, কিসের দ্বারা? is full with thorns, t h o r n s, t h o r n s, thorn মানে কাঁটা, thorn মানে কাঁটা। আমরা লাইফ মানেটা কি বুঝাইলাম? দ্য লাইফ অফ হিউম্যান বিংস ইজ ফুল উইথ থর্নস, অর্থাৎ মানুষের জীবনটা কাঁটায় পরিপূর্ণ আছে। কাঁটায় পরিপূর্ণ মানে প্রবলেম, সাফারিং, ট্রাভেল, ডিফিকাল্টি, এইগুলো। ফুল স্টপ, ফুল স্টপ দেওয়ার পর লিখবি লাইক we have to face the problems, we have to face the problems of our life,
we have to face the problems of our life. We have to face আমাদের সমস্যার সমাধানগুলোকে ফেস করা উচিত। দেখ we have to face the problems of life. full stop দেওয়ার পর লিখবি we need not to be, we need not to be, আমাদের প্রয়োজন নেই। we need not to be afraid, we need not to be afraid, hello, we need not to be afraid when problems come in our life, when problems come, C-O-M-E, when problems come in our life, the full stop there. We need not to be afraid, we need not to be afraid when problems come in our life. আমাদের লাইফে যদি প্রবলেম আসে তাহলে আমাদের প্রয়োজন নেই afraid হওয়া। full stop. According to Kalam's father, full stop there pore, according to Kalam's father, according to Kalam's father, je comma debi, according to Kalam's father, comma diye likhbi all the human beings, according to Kalam's father, comma diye likhbi all the human beings are the part of God, are the part of God, all the human beings are the part of God, but God na kore lek ei God ta kate de of the creator, of the creator. Stop there. All the human beings are the part of the creator. Stop. So the creator lives within us, so the creator lives within us, so the creator lives within us, তাই creator আমাদের মধ্যে বসবাস করে, so the creator lives within us। এই পর্যন্ত পৌঁছালি? ফুল স্টপ দেওয়ার পর লিখবি the hard times of our life, the hard times of our life, the hard times of our life give us the opportunities, give us the opportunities, the hard times of our life, the hard times of our life give us the opportunities to judge ourselves, to judge ourselves. The hard times of our life give us the opportunity to judge ourselves. তাহলে আমাদের লাইফে যে হার্ড টাইম গুলো আছে ওটা আমাদেরকে সুযোগ দেয় জাজ করতে নিজেকে। তাহলে পুরো ব্যাখ্যাটা মোটামুটি প্যারাগ্রাফটা আনলাম। কেন লিখে রাখছিস? কারণ প্যারাগ্রাফ গুলো এক দেড় মাস পরে ভুলে যাবি, ব্যাখ্যাগুলো মনে থাকবে কি না? লেখাগুলো খাতায় থাকলে ধরে রিমাইন্ড করতে পারবে একবার পড়ে। মানাটা আবার একবার পড়ে দিচ্ছি দেখ যে দ্য লাইফ অফ হিউম্যান বিংস ইজ ফুল উইথ থর্নস, মানুষের জীবন কাঁটা দ্বারা পরিপূর্ণ। ফুল স্টপ। উই হ্যাভ টু ফেস দ্য প্রবলেমস অফ আওয়ার লাইফ, আমাদের উচিত আমাদের জীবনে থাকা সমস্যাগুলোর মুখোমুখি হওয়া। উই নিড নট টু বি অ্যাফ্রেড, আমাদের ভয় পাওয়া উচিত নয় when problems come in our life, আমাদের লাইফে যখন প্রবলেমস আসবে। নেক্সট, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামের বাবার মতে all the human beings are the part of the creator, প্রত্যেকটা মানুষই হচ্ছে এই ক্রিয়েটরের অংশ। তাহলে ক্রিয়েটরের যদি অংশ হয়, সো the creator lives within us, তাই ক্রিয়েটর আমাদের মধ্যেই থাকে। রুস্টকের পরে লাস্ট লাইনে আমরা লিখলাম যে the hard times of our life, যে আমাদের লাইফে যে হার্ড টাইমগুলো আছে সেগুলো দেই আমাদেরকে সুযোগ, give us the opportunity নিজেদেরকে চেনা বা নিজেদেরকে বিচার করা। বুঝা গেল কেন আমি বলতেছিলাম যে মিস করেছি না ক্লাসগুলো? উদ্ধার করতে নাই পারবি তো ব্যাপারটা বুঝতে পারলি? তুই দেখ প্যারাগ্রাফে কটা লাইন, পুরো 6 হবে হবে না? হ্যাঁ, কটা আছে? 5-6টা লাইন আছে, কতক্ষণ লাগে? ব্যাপারটা বুঝতে পারছি? লাগবে কে, কিছু করার নেই, পরের প্যারাগ্রাফটা আরো যাবে, আরো সময় নেই। ব্যাপারটা বুঝতে পারছি? এক এক ঘন্টা হয়তো 2 দিনেও লাগিয়ে যেতে পারে এই পরের প্যারাগ্রাফ।
এবার মিস করলে হাওয়া দেখতে পাবে না, কেউ বুঝাই দেবে আমি বলি যারা স্কুলে রিডিং পড়ে শেষ করে রিডিং পড়ে শেষ হয়ে যাবে 30 মিনিটের একটা ক্লাসে 5টা করে প্যারাগ্রাফ, তাহলে ক্লাসটা শেষ করার আগে আরেকবার রিপিট হবে, ঠিক ক্লাসটা শেষ করার আগে আগে আরেকবার লাইনটা হোক, আগে আরেকবার বলে দাও, বলে গেল টি অ্যাডভার্সিটি প্রেজেন্ট অপরচুনিটি অর ইনফ্রাস্ট্রাকচার বা বারে ছিল জায়গাটা লাইনে মুখস্থ করতে পারো, ঠিক আছে চলো।